বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অঙ্কিতা। আমাদের ভালোবাসার ছোঁয়া চ্যানেলটি নিত্য নতুন গল্প পড়তে ও শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমাদের গল্পগুলিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে মোটেও ভুলো না। টাটা। দুরু দুরু করে কেঁপে ওঠা বুকের বাপাশের যন্ত্রটি আবারও অদ্ভুত আচরণ শুরু করেছে। এসির সুশীতল হাওয়ার ঠান্ডা অনুভব করলেও ফিয়ার ভেতরের অবস্থা শান্ত প্রকৃতিস্থ নয়। কোলে পড়ে থাকা সাইড ব্যাগটির ভিতর যে বস্তুটি ওকে অস্থির করে তুলেছে সেই আমি আসবো কথাটির দরুন ভেতরটা ঝড়ো বাতাসের মতো উচাটন হয়েছে খুব। পাশ থেকে আফসানা সরল গলায় খাকারি দিয়ে বললেন, তোর কি শাড়িকুটিতেও ব্যাপারটির জন্য মন খারাপ বুড়ি? সিটের পাশে বসা ফিয়া জানালা থেকে মুখ সরিয়ে খালামণির দিকে ফিরল। না তো, শাড়ির মতো তুচ্ছ জিনিসের প্রতি মন খারাপ করে লাভ আছে কোনো? আমার বান্ধবী বলে মন খারাপ করতে হয় মানুষের প্রতি, জিনিসের প্রতি না। সহস্র ভঙ্গিতে হেসে দিয়ে ফিয়ার হাতটা পরম আদরে কাছে টেনে নেন আফসানা। নিজের দু হাতের মুঠোয় ছোট্ট হাতটিকে জড়িয়ে ধরে চোখ ভরা হাসিতে বলে উঠলেন তিনি, এত কিছু কী করে চিন্তা করিস তোরা? তোর মাকেও তো কখনো এমন করে বলতে দেখিনি। তোর বয়সে যদি আমারও এই ধরনের বাস্তব জ্ঞান থাকতো তাহলে জীবনের শক্ত কঠিন সিদ্ধান্তগুলো নেওয়ার আগে বহুবার আমি এভাবেই ভাবতে পারতাম, পারিনি। এখন এই বয়সে এসে জীবনের হাবভাবের আর যোগ বিয়োগগুলো সঠিক ফলাফল দিতে পারে না। বাস্তব জ্ঞান শব্দটার যদি ম্যাচুরিটির বুঝিয়ে থাকে তবে আমি ম্যাচিওর হইনি খালামণি। রাস্তায় শুয়ে থাকা একটা অসহায় ছেলেকে একদিন জিজ্ঞেস করেছিলাম ও কি করে একটা শক্ত রাস্তায় ঘুমোতে পারে, ঘুমোতে কোনো কষ্ট হয় কিনা। সে আমার প্রশ্নে মুচকি হাসি দিয়ে এমন সব উত্তর দিয়েছিল খালামণি, যা আমাকে পরবর্তী 2 দিন স্বস্তির ঘুমে ঘুমোতে দেয়নি। অথচ পিচ্চিটার বয়স ছিল মাত্র 7। সে আমার কাছে চমৎকার কিছু ফুল বিক্রি করতে ভোকা পেটে এসেছিল। 3 দিন ওর ছোট পেটে পানি ছাড়া কিছুই পড়েনি। এই পর্যায়ে আফসানা চুপ করে বঞ্ঝির দিকে তাকিয়ে রইলেন শুধু। হাতের মুঠোয় থাকা ছোট্ট হাতটিকে হৃদয়ের সবটুকু স্নেহ ঢেলে চুমু খেলেন। কেন যেন ওনার বুকের ভেতরটা বোবা কান্নার মতো কিছু একটা বিধে বিধে আসছিল। আর কোনো শব্দ খুঁজে না পেয়ে বাকি পথটুকু এভাবেই ফিয়ার হাতটাকে জড়িয়ে ধরে নানা অবান্তর চিন্তায় ডুবে থাকলেন আফসানা। কলেজ গেটের কাছাকাছি গাড়িটা থামিয়ে দিতেই এবার মুখ খুলে হাসি দিলেন একটু। বান্ধবীদের সাথে জমিয়ে আনন্দ ফুর্তি করে সাবধানে চলে যাস। আমি সব কাজ সেরে আগামীকাল তোর খালুর সাথে বিয়ে বাড়িতে ঠিক পৌঁছে যাব। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমাকে কল দিবি, মনে থাকবে কথা? মনে থাকবে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। সব কিছু শেষ করে দ্রুত খালুকে নিয়ে সেখানে পৌঁছে যেও। আমি এখন যাই খালামণি, ওরা সবাই ডাকছে। হ্যাঁ হ্যাঁ যা। আমি কিন্তু বারবার তোকে বলে দিচ্ছি, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে কল দিবি, কোনো দ্বিধা করবি না, সাবধানে যা। জানালা দিয়ে মুখ বাড়িয়ে ফিয়ার শেষ প্রস্থানটুকু মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত চোখ ভরে ভরে দেখতে লাগলেন আফসানা। ড্রাইভারকে বলে গাড়ি ঘুরিয়ে যাত্রা করলেন চিরচেনা সেই ব্যস্ত মুখর অফিসের পথে। ঠোঁটের তৃপ্তির হাসি আর চোখজোড়া খেলা করছে কাঁথা বোনা নানা স্বপ্ন। নবীনবরণ নিয়ে সদ্য কলেজে ওঠা প্রতিটি নবাগত শিক্ষার্থীর মনে প্রবল উত্তেজনা কাজ করছে। সবুজ ঘাসে মোড়া বিশাল মাঠটির শেষ প্রান্তে বড়সড় একটি দৃষ্টিনন্দন স্টেজ সাজানো। সেই স্টেজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের সংক্ষিপ্ত পরিচয় এবং কলেজের সুষ্ঠু সুন্দর পরিবেশ নিয়ে ছোটোখাটো বক্তৃতা দিচ্ছেন মাননীয় শিক্ষকবৃন্দ। একঘেয়ে যেসব বক্তৃতার ফাঁকে চিপসের 5টি প্যাকেট খুলে 5 জন মধ্যে ভাগ বন্টন দ্বারা নিচু স্বরে চুটিয়ে আড্ডা চলছে। সেই আড্ডার মূল বিষয়বস্তু, বেডা মানুষ সারাদিন ফ্ল্যাট কইরা রাতে বলবো মুভ অন করতে পারে নাই। এইসব বলার মানে কি?
অথচ এই অমূলক কথাটার আসল মানেটা কি সেটাই এতক্ষণ যাবৎ বুঝতে পারছে না ফিয়া। এদিকে নিয়ম শৃঙ্খলার দায়িত্বে থাকা রোভার স্কাউট, রেঞ্জার ইউনিট এবং বিএনসিসির দলটা একটু পরপর তাদের দলটাকে চুপ থাকার জন্য ব্যর্থ ওয়ার্নিং দিয়ে যাচ্ছে। শুধু ওদের ফিসফিসানি গুরুত্বপূর্ণ বক্তৃতা, তাতে এক চুল বাধা পাচ্ছে না। সুবর্ণা বুক ভরা দম্ভ নিয়ে বিজ্ঞের মতো বলল, ছেলেরা কি জীবনে একটা মেয়ে নিয়ে পোষাইতে পারছে? সব ছেলেরা নির্লজ্জ, ফাজিল, এক একটা চূড়ান্ত লেভেলের ছ্যাঁচড়া। না হলে কেউ 3 বছরের রিলেশন ভুলে ভার্সিটির কচি মেয়েদের পেছনে ঘুরঘুর করতে যায়? সাফা মুখ ঝামটা মেরে সরাসরি কথাটা ঘুরিয়ে দিয়ে বলল, তোর হ্যান ত্যান জানটুস ভালো না, তা বলে তুই সব ছেলেদের কোন লজিকে এক ভাবতে যাস? তোর বাঁধন যে কোনো ক্ষেতের মূলা, ওইটা কি কেউ জানে না? সাইধা সাইধা বাঁশ খাইতে যাও, আর বাঁশ খাওয়ার দিলে ছেলেদের দোষ? ফাতরামির জায়গা পাও না? আশ্চর্য, এই কথা দ্বারা কি বোঝাতে চাস? বলতে চাইছিস আমি ইচ্ছে করে চয়েসেবল ব্যাপারটা ভাবতে চাই না? তোর মধ্যে চয়েসবাল ব্যাপারটা থাকতে তো ভাববেই। আগেই পছন্দ করছস একটা গাঞ্জুষ্টিরে, আর এখন সব পোলাপানদের ওই গাঞ্জুষ্টিরে দিয়া মাপতে আইছস। আরে তোর বাপ ভাইয়ের দিকে একবার তাকাইয়া দেখ, আঙ্কেল কি তোরে ভুলেও কোনোদিন চর লাগাইছে? লাগাই নাই। অথচ তুই আমাদের সেদিন বললি বাঁধন তোরে পাবলিক প্লেসে থাড়াইয়া এক চর মারছে। এখন দোষটা কার? বাঁধনের নাকি তোর খচ্চর মার্কা চয়েসের? হুদাই একটা ছেলেদের দিয়া সব ছেলেদের নির্লজ্জ বইলা ফালালি। যা সত্য তা নিয়ে বলা কি ভুল? অবশ্যই ভুল না, কিন্তু তুই কথাটা বলছস 100% ডাহা মিথ্যা। আজাইরা লজিক বানাইয়া বানাইয়া তুমি পুরুষ জাতিরে বেলুম দিয়া, আর ঘরে গিয়া পাপাকে প্রিন্সেস সাইজা নাটক করবা, তা তো চলবা না খালাম্মা। তোমার আব্বা যেই ধাতুরে তৈরি, বাকি 8-10টা পুরুষও সেই সেম ধাতুরেই গড়া ভদ্র ঘরের সুসন্তান। শুধু শুধু মাছির মতো ভন ভন করা লুইসা পোলাপনদের জন্য তুমি কোনো আঙ্কেলের সবাইকে মাপতে যাবা? কলেজে উঠেছো এখন, নিজের বড় বড় ভাব দেখাইছো, তাও নিজের ভাবনা চিন্তা এমন নিব্বান নিব্বিদের মতো রয়ে গেছে কেন? আপগ্রেড করাইতে পারো না? বাকি 3জন নীরব দর্শক মুখে চিপস ঢুকিয়ে মুচুর মুচুর শব্দে বাঘ বিতণ্ডা দেখে চলেছে। একজন নিজের প্রেমিককে দিয়ে পুরো পুরুষ জাতিকে অবাঞ্ছিত বলে দাগ কেটে দিচ্ছে, অপরজন নিজস্ব কিছু যুক্তি দ্বারা প্রতিটি ফালতু উদ্ভট কথাকে মাটির সাথে লাফা করে মিশিয়ে দিচ্ছে। কিন্তু পরিস্থিতি এখন খারাপের দিকে যাচ্ছে দেখে তাড়াতাড়ি একজন দক্ষ রেফারির মতো ব্যাপারটা ঠান্ডা করে বলল, তোরা থামবি? এইবার তো থাম। সেই কখন থেকে একই টপিক নিয়ে চুইংগামের মতো লম্বা করে যাচ্ছিস। আমাদের থান্ডার 5 টিমের 4 নাম্বার রুলস কি ছিল? যত কিছুই হোক, কখনো আমাদের ভেতর থার্ড পার্সনের আলোচনা নিয়ে ঝগড়া বিবাদ করা যাবে না। তাহলে এখন 4 নম্বর নিয়ম ভঙ্গের জন্য তাসনিম সাফা এবং সুবর্ণা দত্তকে শাস্তিস্বরূপ বাগান বিলাস রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার আদেশ দেওয়া হলো। চুপচাপ দুইটাই মিলে আগামী মাসের এই তারিখে ওই রেস্টুরেন্টে ট্রিট দিবি। ন্যাকামি শুরু করলে এইবার তোদের মুখ ভেঙে কঠিন জবাব দিব। ইনার তর্জনী তুলে কট্টরভাবে বলা দেখে পুরো 4জনই স্তব্ধ অবস্থা ভেঙে হো হো হাসিতে ফেটে পড়ল। তারা খেয়ালই করলো না স্টেজ থেকে ফিনান্স বিভাগের একজন শিক্ষক তখন স্পিচের লাইন ভুলে গিয়ে কটমট চোখে তাদের 5জনের অবস্থা দেখছে। শেষমেশ পিয়ার জুড়োজুড়িতে সবাই সেখান থেকে উঠে নিরিবিলি একটা গাছতলায় গিয়ে দুপুরের খাবারটুকু নিয়ে বসলো। সাফা বাদে বাকি 3জন নিজ নিজ ব্যক্তিগত পুরুষের সাথে ফোনে ব্যস্ত হয়ে পড়লে ফিয়া একটু দূরে বসে খাবারটা খেতে শুরু করলো। গতকাল কি নিয়ে অস্থির হয়েছিলিস বন্ধু? আমাকে কথাটা বলা যায় না? মুখে লোকমা পুড়তে গিয়ে এমন প্রশ্ন শুনে আবারও একই উত্তর দিল ফিহা। মেয়েদের তো মাঝে মাঝে মুড সুইং হয় বন্ধু, ধরে নে আমারও রাতে ওরকম কিছু হয়েছিল। দূর, আমি তো ওইসব কথা বিশ্বাসই করি না। তুই আমাকে খুলে বল, গতকাল দিন থেকে রাত পর্যন্ত এমন কি হয়েছিল যার জন্য তুই খাপছাড়া হয়ে গেছিস? তার কথাবার্তা বলেছিলিস? কেউ কিছু বলেছে তোকে? কিছু হলে আমি নিজেই তোকে সব খুলে বলতাম বন্ধু, কিছু হয়নি।
খাওয়া শুরু কর। সকালে কিছু না খেয়ে বেরিয়ে পড়ার দরুন খিদে প্যাকেটের খাবারটুকু পর্যাপ্ত বলে মনে হচ্ছে না, তবু সেটা এতটুকু বুঝতে না দিয়ে এক মনে খেয়ে যাচ্ছিল ফিহা। মাথার উপর কৃষ্ণচূড়া গাছের লাল টুকটুকে ফুলের ছাদ, পায়ের নিচে নরম নরম কচি সবুজ ঘাস। সূর্যের তাপীয় অবস্থা একটু একটু করে বদলে গিয়ে আবহাওয়া এখন বৃষ্টির আদলে রূপ নিচ্ছে। দিনের আলোটা থোকা থোকা মেঘের নিচে হারিয়ে যেতেই সাফা কেমন চমকে উঠে বলল, বৃষ্টি হবে নাকি? আকাশটা হুট করে এমন কালো করলো কেন? কে রে, আমাদের অনুষ্ঠান কি তাহলে বৃষ্টির কবলেই ভাটা পড়লো? ফিয়া খাবার চিবোতে চিবোতে মুখ তুলে আকাশের পানে হঠাৎ বদলে যাওয়া রূপটুকু দেখল। যদিও এখন গ্রীষ্ম শেষে বর্ষা ঋতু চলছে, লাগাতার বৃষ্টি হবার ঘোর মৌসুম, তবু আজকের জন্য বৃষ্টিটা কি ফিয়ার আনন্দের জন্য একটু ক্ষান্ত দেওয়া যেত না? হঠাৎ সাফা অদ্ভুত ধরনের একটা প্রশ্ন করে উঠল। এই বউ বউ রঙের লাল টকটকের শাড়িতে কোনো পুরুষ মানুষ দেখেছে তোকে? গলায় খাবার আটকে যাবার মতো খুক খুক কাশিতে চমকে তাকালো ফিহা। বোতল থেকে এক ঢোক পানি খেয়ে অনুচ্চ স্বরে বলল, এমন অদ্ভুত কথা বলছিস কি জন্য? আমি যতটুকু জানি তোর বড় খালামণির বাসায় তোর একটা ভাই আছে, যেই ভাইয়ার সাথে তোদের মাখো মাখো টাইপ সম্পর্ক নেই। তুই যে ওই বাসা থেকে এই সাজে বেরিয়েছিস, তোর সেই ভাই কোনো কমপ্লেন দেয়নি তো? ফিয়ার মনে হচ্ছে সাফার চোখে কিছু না কিছু ধরা পড়েছে বলেই এমন একটা ভয়ঙ্কর প্রশ্ন করেছে ও। তাছাড়া এটা সত্য যে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকার সময় ওই লোকটা ওকে চুপ করে উপর থেকে দেখছিল, কিন্তু মানুষটা সবসময়ের মতো অস্বাভাবিক আচরণ করে তেমন কিছুই ওকে প্রশংসাসূচক বলেনি। খাবারের খালি বাক্সটাতে হাত ধুতে ধুতে ফিয়া প্রত্যুত্তরে করে বলল, তুই যেটা ভাবছিস উনি ওই রকম মাইন্ডের মানুষ না বন্ধু। খালামণির সাথে ফোনে ফোনে আমার যোগাযোগ থাকলেও বাকি সদস্যদের সাথে কখনো আমার ওরকম সম্পর্ক হয়নি। হ্যাঁ, এটা সত্যি যে খালুর সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক আছে, সেটাও নানা বাড়িতে গিয়ে যখন একা হয়ে পড়েছিলাম ঠিক সেই সময়কার কথা। আজ সেই ঘটনা প্রায় দেখতে দেখতে 4 বছর হয়ে গেছে। এখন সব স্মৃতি। পানির বোতলটা ঠোঁটে ঠেকিয়ে ফিয়ার চোখের দিকে তার চাইল সাফা। মানুষের ঠোঁট, মন, মস্তিষ্ক চতুরভাবে মিথ্যা বললেও চোখ কখনো মিথ্যা বলতে পারে না। নিজের প্রাপ্ত উত্তরটুকু বুঝে নিয়ে সাফা বোতলের ক্যাপ লাগাতে লাগাতে বলল, ওই দিনের পর তোরা আর নানা বাড়িতে যাসনি তাই না? দেখাও করিসনি কেউ কারোর সাথে? নানা বাড়িতে নানা নানি না থাকলে আর কিভাবে যাই বল? ওই দুটো মানুষ দুনিয়ার বুক থেকে ছিটকে যাওয়ার পর সবগুলো পরিবার একে একে আলাদা হয়ে গেছে। আমি খুব অল্প বয়সেই আমার নানা বাড়িটা হারিয়ে ফেলেছি বন্ধু। এভাবে হারিয়ে ফেলার করুণ যন্ত্রণা আজীবন আমার বুকটার মধ্যে শূন্যতা নিয়ে থাকবে। বলতে বলতে ভারী নিঃশ্বাসটুকু সশব্দে ছেড়ে দিতেই মনের গহীন বনে বুনো জন্তুর মতো কিছু স্মৃতির দলেরা হানা দিল। আজ থেকে প্রায় 4 বছর আগে আশ্বিন মাসের দ্বিতীয় শুক্রবারে যে বয়স্ক ব্যক্তিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান, তাকে ঘিরে গড়ে উঠেছিল পুরো তিনটা পরিবারের শেকড়। এখনও স্পষ্ট মনে পড়ে সেই সকালবেলা ঘরভর্তি মানুষের শোকাহত ধ্বনি। উঠোনে স্টিলের খাটিয়ায় শোয়ানো নানুভাই ডাকা মানুষটা ঠান্ডা নিষ্প্রাণ দেহ এবং মাটির 3 হাত ঘরে দাফন করে আসার পর ওই থমথমে করুণ অব্যক্ত এক পরিবেশ। এরপর আর কিছু মনে করতে পারে না ফিয়ার স্মৃতির ঝুলি। হয়তো মনে করতে চায় না পিছনে ফেলে আসা সেই সব কাল রাত্রির ঘটনা। পকেটের লেফট সাইড থেকে কার্ডের মতো বস্তুটি বের করে দরজা ডান দিকে থাকা ছোট্ট বাক্সে স্পর্শ করলো সাইদ। এরপরে দরজাটা খুলে গিয়ে তার জন্য অল্প একটু ফাঁক হয়ে আনলক হলো সেটা। বাঁ হাতের কালো ডায়ালের ঘড়িটা 3:20 দিকে নির্দেশ দিচ্ছে এবং তাকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে এক্ষুনি রওনা দেওয়া আবশ্যক। দ্রুত পার্কিং সেকশনে পৌঁছে যেতেই সেখানকার দারোয়ান তাকে সৌম্য কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার। স্যার কি চলে যাচ্ছেন এখন? জি। যাওয়াটা কি আর্জেন্ট? বাইরের অবস্থা বেশি ভালো না স্যার। এই অবস্থায় গাড়ি চালানো খুব রিস্কি। কপালের মসৃণ চামড়ায় চিন্তার কিছু ভাঁজ পড়ল সাইদের।
গলাটা ওভাবেই শক্ত রেখে প্রশ্ন করলো এক দফা। অফিস থেকে ডেরেক সাহেবের গাড়ি বেরিয়েছে। না স্যার, ডেরেক স্যারও আপনার মতো গাড়ি নিয়ে বেরোনোর সাহস করছিলেন, কিন্তু বৃষ্টির এই তাণ্ডব দেখে ভয়ে উনি আর গাড়ি নিয়ে যাননি। এই বৃষ্টির মধ্যে আপনি গাড়ি চালাতে পারবেন না স্যার। আপনি এখন উপরে গিয়ে অপেক্ষা করুন। বৃষ্টি একটু কমার গতি দেখলে আমি নিচ থেকে আপনাকে ইন্টারকম করে খবর পাঠিয়ে দেব। দুপুর 3টে বাজলো, বাইরের চেহারা খুবই বিভৎস হয়ে আছে। এটা ভালো লক্ষণের পরিচয় দিচ্ছে না মোটেই। ঝড় বৃষ্টির ঝাপটায় এক হাত পর্যন্ত ঝাপসা হয়ে আসছে, আর অন্যদিকে হাতেও খুব একটা সময় নেই। কোনো প্রকার কথাকে তোয়াক্কা না করে চট করে গাড়িতে চড়ে বসলো শাহিদ। সামনের গেটটা কি করে ক্লিয়ার করবেন আপনি জানেন। ওদের প্রত্যেককে বলে দিন আমি গাড়ি নিয়ে বের হচ্ছি। রাস্তায় কোনো প্রকার ব্যারিকেড যেন না থাকে, সাবধান। বলে গাড়িটা এক চান্সে বেদম গতিতে ছুটিয়ে পার্কিং সেকশনটা ছাড়িয়ে ফেললো শাহিদ। বৃষ্টির মধ্যে সাই সাই গতিতে ছুটতে গাড়ির জন্য অদূরে থাকা বড় বড় দুটি গেট দুপাশ থেকে দ্রুত গতিতে হাঁ করে খুলে যাচ্ছে। গাড়ির ওয়াপিং সিস্টেমটা জোরে জোরে বৃষ্টির ছাড়গুলো ডানে বামে সরিয়ে দিতেই সামনে ঝাপসা সদৃশ্য অবস্থায় ভিতরে চূড়ান্ত ঝুঁকিতে গাড়ি ছুটালো সে। বাঁকানে গুজে রাখা ছোট্ট ব্লুটুথ ডিভাইসে ক্রমাগত ফিয়ার বন্ধ ফোনের সিগন্যাল পেয়ে আসছে। এটা বৃষ্টির জন্য নেটওয়ার্ক জনিত সমস্যা, নাকি রাগ করে ফোনটা বন্ধ করেছে এটা অনুমান করতে পারছে না। এই প্রথম নিজের কোনো অসংলগ্ন কর্মকাণ্ডের প্রতি চরমভাবে মেজাজ খারাপ হচ্ছে। শক্ত স্টিয়ারিংয়ে পরপর দুটো হিংসাত্মক ঘুষি কষিয়েও ঢাকার পানি জমা রোডে 1 ঘন্টা যাবৎ তখনও আটকে রইল শাহিদ। তারপর থেকে সব গাড়ির ইঞ্জিন প্রায় বন্ধ হলেও জ্যাম কখনো ছাড়বে সে বিষয়ে বলতে পারছে না কেউই। মোবাইলটা বের করে যেই গুরুত্বপূর্ণ বিশেষ কলটা বসাতে নেবে ঠিক তখনই গোগো শব্দে চারধার অস্থির হয়ে উঠল। এক পলকের ভিতরে আবারও দুটি সবল হাত স্টিয়ারিংয়ের উঠে চরম একটা উত্তেজনার ভেতর এক একটি গাড়িকে টেক্কা দিয়ে চাতুরি করে সাইড কেটে পাক্কা 40 মিনিটের মাথায় ঝুম বৃষ্টির ভেতর কলেজ গেটের কাছাকাছি এসে থামলো। কিন্তু আফসোস, কলেজ গেটটা বন্ধ হয়ে আছে এবং 5:45টার দিকে কোনো শিক্ষার্থীকে সেখানে অপেক্ষারত অবস্থায় দেখতে পেল না শাহিদ। বুকটা তীব্র আশঙ্কায় কেমন ভয়ঙ্কর ছোবলে কামড় দিয়ে উঠল। কোথায় গেল? এখনও তো বাসায় ফিরেনি। তাহলে বুকের ভিতর বুদবুদ করে জেগে ওঠা ভয়, শঙ্কা, দুরাশা সব কিছু কেমন অদ্ভুত হয়ে উঠেছে। একটা মেয়ে এখান থেকে আর কত দূরই বা যেতে পারবে? ফাঁকা শুনশান গা ছমছম করা রাস্তায় একটা মানুষও নেই, নেই কোনো যানবাহনের টিকি বা রিস্কাওয়ালা চেহারা। আর শহরের অবস্থা এমন বিদঘুটে কেন? আকাশে থেমে থেমে ঝিলিক দিয়ে উঠছে দিনের মতো ফর্সা অদ্ভুত আলো, এবং তার সেকেন্ডের মধ্যেই চারধার কাঁপিয়ে তীব্র হুঙ্কারে ফেটে পড়ছে নিস্তরঙ্গ শহরের বুকে। ঝুম বৃষ্টির ভেতর শান্ত শোণিত চোখ দুটি ডান থেকে বামে দৃষ্টি ঘুরিয়ে আবারও সবকটা দোকানের নিচে টঙের আশপাশে নীরব চক্ষুর অভিযান চালালো। কিন্তু ফলাফলের অবস্থা তখনও শূন্য রয়ে গেছে। গায়ে লাল টকটকে শাড়িটা জড়িয়ে কোথায় বসে থাকতে পারে তা সে জানে না। তবু অবচেতন মনের কাছে বাধা পড়ে ডান দিকে রাস্তা বরাবর হাঁটা দিল সে। মিনিট 2 হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত চালচুলোহীন আবছা অন্ধকার রেস্টুরেন্টের কাছে থামলেও খেয়াল করলো না একটু দূরে তার জন্য কি অপেক্ষা করছে। যেই পা ঘুরিয়ে ফিরতি পথে হাঁটা দেবে এমন সময় তার শিকারি সুলভ ভয়ঙ্কর ঠান্ডা চোখ দুটো পায়ের কাছে কয়েক টুকরো ভাঙা কাচের চুড়ি এবং মুটুক থেকে খুলে পড়া একটি দুমড়ানো মুচড়ানো লাল গোলাপের ফুলটা দেখতে পেল। এটা কি ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা, কুলক্ষণ, নাকি রাগের বশে কিছু একটা করে ফেলেছে? ওইটুকি আলামত দেখে ওর বুকের রক্ত হিম হয়ে যাবার কথা, কিন্তু তা না হয়ে বরং শান্ত ভঙ্গিত কানে গুঁজা ছোট্ট ডিভাইসটা ক্লিক করলো শাহিদ। সাইনবোর্ড এরিয়ার আশেপাশে আপনাদের ডেরেক ফার্নান্দেজ স্যারকে
35 মিনিটের ভেতরে আসতে বলুন। অ্যাকুরেট 40 মিনিটের কাছাকাছি আর 76 কালো মডেলটা ব্লু এস দোকানটার কাছে থামবে। জি স্যার, এক্ষুনি বলে দিচ্ছি। স্যার, আপনার সাথে একটা কথা ছিল। আপনার জন্য স্পেশাল কফি লিমিটেড এডিশনটা একটু আগে এসে পৌঁছেছে। আমি কি আপনার কফিটা ডোকে রেখে দিব? দরকার নেই, ওটা সেলফের পাশে টেবিলের উপর রাখুন। আমি না আসা পর্যন্ত কাইন্ডলি ওতে হাত লাগাতে যাবেন না। স্পষ্ট সুরে কথাগুলো উচ্চারণ করতেই কান থেকে বস্তুটা খুলে ফেলে পকেটে পুরল সাই। মাটি থেকে আলামতগুলো তুলতে তুলতে তার মসৃণ কপালের ঘর্মাক্ত চামড়াটা ক্রমশ কুঁচকে যেতে লাগলো। মুখের প্রতিটি পেশি টান টান হয়ে দু চোখ বিস্ফোরণ ভঙ্গিতে আটকে গেল। কাঠের পরিত্যক্ত বেঞ্চের উপর পা তুলে হাঁটু মুড়ে প্রচণ্ড শীতে ঠকঠকিয়ে কাঁপছে ওইটুকু দেহ। পরনের লাল টকটকে সুন্দর শাড়িটা বৃষ্টির পানিতে না যৌজন তস্ত ও হয়ে ভয়ঙ্কর অবস্থা। আঁচলের শেষ অংশটা দিয়ে যেভাবে নিজের ওইটুকু দেহটা মুড়িয়ে তিরতির করে কাঁপছে তা দেখে আর একটা মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ওর এক হাত সামনে গিয়ে থামতেই বুকের সবটুকু রাগ, খেদ, আকাশসম চিন্তাকে একত্র করে দিয়ে কাটা কাটা স্বরে বলে উঠল সাই। ফোন বন্ধের ব্যাপারে আমি কিছুই বলবো না। না, আমার কিছু বলার আছে। এটুকুই বায়বীয় জ্ঞান অবশ্য অ্যাকসেপ্ট করেছিলাম। একটা আননোন নাম্বার থেকে কল আসুক এবং আমাকে জানানো হোক আমি ঠিক আছি। এই ছোট্ট কাজটা করার পেছনে 2 মিনিট খরচ হতো, কিন্তু কাজটা কেন জানি ম্যাডাম করেননি। সাইদের কথা বলার ধরনই উনুনের মতো আগুন ঝলসে উঠল বুকের বাঁ পাশ জুড়ে। তখনও তার ভয় মাখানো ফলাটা কামড় বসে আছে। হৃদযন্ত্রের পেশি যতটা উন্মত্ত আচরণ করছে তার শার্ট খুললে বাইরে থেকে বোঝা সম্ভব। অন্যদিকে নত করে রাখা মাথাটা উপরের দিকে তুললে একজোড়া রক্তাক্ত চোখের ফোলা ফোলা চাহনিটুকু ছুঁড়ে দিল ফিহা। ঠান্ডায় ও নরম তুলতুলে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠলেও তীব্র আক্রোশ ফুটিয়ে বলল, আপনার মতো ভয়ঙ্কর মিথ্যেবাদী লোক আর কখনো আমার সামনে অধিকার ফলাতে না আসুক। আগে জানলে কখনোই আপনার অপেক্ষা করতাম না। আপনি একটা পাষণ্ড। আজকের পর আর কখনো আমার সামনে আসবেন না। কঠিন বাক্যগুলোর নিচে ফুটে উঠেছে একজনের প্রতি দাউ দাউ করে অভিমান ভরা ক্রোধ। আর সেই ক্রোধিত চোখের মায়াটুকুতে আটকে রয়েছে ঠান্ডা নিরস চাহনি। ফিয়া কোলের সাইড ব্যাগটা কাঁধে তুলে গাড়িতে যেয়ে বসলে বসার আগে মাথার মুটুকটা এক টান দিয়ে খুলে ফেলে রাস্তা বরাবর ছুঁড়ে মারল। সর্বোচ্চ শক্তি দিয়ে গাড়ির দরজাটা ঠাস করে লাগিয়ে দিলেও শখের ক্যালিনান গাড়ির ব্যথা দেখে আস্তার মালিক কিছুই বলল না। ঘাড় ঘুরিয়ে পুরো দৃশ্যটুকু তার দৃষ্টিগোচর হলেও সাইদের পাল্টা মেজাজের ঝড়টুকু আহত, নীরব, গর্জনহীন বাঘের মতো নিস্তেজ হয়ে রইল। গাড়িটা স্টার্ট দিয়ে যখন এসির পাওয়ারটা বন্ধ করে দিচ্ছিল তখনও তার বাঁ পাশ থেকে ফোপানো শীতে কাতরানোটা দেখতে পাচ্ছিল শাহিদ। কিন্তু কিভাবে ওর শরীর থেকে সবটুকু কষ্টকণা শুষে নেবে তা পুরিশালী চিন্তা থেকে ভাবতে পারছে না। যে পন্থায় অমন ঠান্ডা দেহকে উষ্ণত্বের চাদরে মুড়ে দেওয়ার নিয়ম রয়েছে সেটা কোনোভাবে এই মুহূর্তের জন্য খাটাতে পারবে না সে, কিংবা খাটানোর মতো সুশীল পরিস্থিতি এখানে তৈরি হয়নি তাদের মাঝে। নতুবা গাড়িটা সাইডে পার্ক করে পেছনের ডিকি থেকে নিজের এক্সট্রা শার্ট, ওভারসাইজ টি শার্ট এনে পরিয়ে দিত ওকে এবং ঘন্টা খানেকের জন্য ওর নিজের বুকটার মধ্যে ওম দিয়ে রেখে দিত। সঙ্গে আলতো গোছে খাইয়ে দিত 2টো জ্বরের ক্যাপসুল। এরপর সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এলেও সকালের দিকে জ্বরটা ছেড়ে দিত অনায়াসে। ফিহা দুহাতে শরীর কুঁকড়ে পা মুড়িয়ে জানালা বরাবর মুখ রেখে চুপ করে চেয়ে আছে। দুর্বল, শান্ত, ফুলে ওঠা চোখের কোল জুড়ে ভরে ভরে উঠছে ছলো ছলো অশ্রু। ও শরীরটা শীতের জন্য দুলে দুলে উঠলে ওর চোখ ভর্তি অশ্রুগুলো টুপটুপ করে ঝরে পড়ল। ডান পাশ থেকে সুদৃঢ় কণ্ঠটা আবারও ফিয়ার জন্য বলে উঠল,
সময় মতো না পৌঁছালে একটা লোক মিথ্যাবাদী হয়, নাকি যেটা হয় সেটা আনপাংচুয়াল ইস্যু। দোকানে স্পষ্ট কথাটুকু শুনলেও না শোনার ভান করে চুপ থাকলো ফিহা। জানালার কাছে ফুটে ওঠা লাল লাল চোখের অভিমানী মুখটার দিকে চেয়ে বলে উঠল, কথা দিয়ে কথা না রাখা ব্যক্তিরা মিথ্যেবাদীর সমতুল্য। মিথ্যেবাদীদের কাছ থেকে শতভাগ, শত হাত, শত মাইল দূরে থাকা উচিত। তাদের অকপটে বলা মিথ্যেগুলোর জন্যই নিজেকেই খুব ছোট মনে হয়। মনে হয় আমি না জানি কতটা তুচ্ছ। হয়তো তুচ্ছ বললেই তারা আমাকে এভাবে অপমান করলো। গতকাল স্যার আমাকে কথায় কথায় একটা সত্যি কথা বলেছিল। সেই সত্য আমি এখন বুঝতে পারছি। আপনাদের মতো হাই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের কাছ থেকে মূল্য পাওয়া আসলে মহা সৌভাগ্যের ব্যাপার। তাই তো বেলা 4টা থেকে পৌনে 6টা পর্যন্ত অমন অপেক্ষা করিও আপনার মুখে একটাবারের জন্য সরি ফোটেনি। আসলে কিছু বলার নেই আমার। দ্বিতীয়বারের মতো অপমানিত হয়ে নিজেই লজ্জায় পড়ে গেছি। আমি এসব ভুলবো না। শেষের বাক্যগুলোতে ওর শান্ত স্বরটা স্বাভাবিক রইল না। গলার কাছে কুণ্ডলি পাকানো কান্নাটা ওর নিঃশ্বাস আটকে ভীষণ যন্ত্রণাই দিল ওকে। শুনতে শুনতে শাহিদের স্টিয়ারিং ধরা হাত দুটো ঢিলে হয়ে আসলে আস্তে আস্তে গাড়িটা থেমে গেল পাশে। হঠাৎ জানালার বাইরে স্থির অবস্থা দেখে মুখটা ডানে ফেরালো ফিহা। দেখলো ওই মানুষটা ওর দিকে চুপ করে তাকিয়ে আছে। গাড়ির ভিতর বাড়তি কোনো আলো নেই, তবে ল্যাম্পপোস্ট থেকে আসা ফিনফিনে হলুদ আলোয় দেখতে পেল মানুষটা সিট বেল্ট খুলছে। সে কি ফিয়ার কাছে এসে ওই মাদক ভরা চাউনি ছুঁড়ে তার দেরি করে আসার কারণটুকু বলবে যে এ অমুক একটা ভয়ঙ্কর কাছে আটকে যাওয়ার ফলে আমি সময় মতো আসতে পারিনি। মনে মনে অদ্ভুত এই ইচ্ছাটা পোষণ করলেও ফিয়া জানে না কেন সে এটা চাইছে। লোকটা তার সুন্দর ঠোঁট দুটো নাড়িয়ে এইবার সত্যিটুকু বলুক, কিন্তু না, বললই না। গাড়ি থেকে ছাতাসহ বের হওয়ার আগে কেমন খড়খড়ে গলায় বলে উঠল, চেঞ্জের জন্য ব্যাক সিটে গেলেই ডাল হয়। 4-5 ঘন্টার লম্বা জার্নিতে বেজে কাপড়ে টাকাটা বুদ্ধিমানের কাজ না। যা প্রয়োজন তার রেখে দেওয়া হয়েছে। কাজ শেষ হলে সামনের সিটে আসার প্রয়োজন নেই। এক নাগারে কথাগুলো বলা শেষে বিপরীত রাস্তার একটি দোকানের কাছে চলে গেল শাহিদ। খালি গাড়ির ঝিম ধরানো অন্ধকারে ওভাবেই কিছুক্ষণ পড়ে রইল ফিহা। হাত পা ধুলে কাপড় বদলানোর মতো শক্তিটুকু তিল তিল করে ফুরিয়ে আসছে। থরথর করে কাঁপতে থাকা হাত দুটো আঁচল থেকে বের করে বহু কষ্টে ব্যাক সিটে যেয়ে পৌঁছালো। ডান দিকে নরম গদিতে একটি ছোট হাতার ব্লাউজ দেখতে কেমন যেন অদ্ভুত লাগলো। তবু ব্যাপারটা কি ওর জ্বরের জন্য অনুভব হলো কিনা জানে না। তবে সেখানে একটি শাড়ি রাখা দেখে আপাতত ওই সম্বলটুকুই অদক্ষ হাতে গায়ে মুড়ে নিল। বাইরে থাকা মানুষটিকে কাজ শেষে ইঙ্গিতটুকু বুঝিয়ে দিতেই সিটের উপর পা তুলে বাঁদিকে জানালা ঘেঁষে কুঁকড়ে রইল ফিহা। পিঠের উপর আঁচল টেনে ছোট্ট খোলসের মতো সংকুচিত হয়ে কাঁপতে থাকলে এমন সময় গাড়িতে অজানা ঘ্যাটঘ্যাটে কণ্ঠে কাকে যেন বলতে শুনল, আপনার চার্চের টাকাটার প্রয়োজন ছিল। আগে জানলে অন্য কাউকে আসতে বলতাম। এবার শেষের কণ্ঠটা শুনে বুক ভরা স্বস্তি পেল ফিহা, কিন্তু শারীরিক স্বস্তিটা ওকে স্বাভাবিক থাকতে দিল না। হাড়গোড় ভেঙে আসার মতো তীব্র বেদনায় জর্জরিত হয়ে চোখ বুজে প্রায় নেতিয়ে পড়ল। মাতাল একটা ঘোরের ভিতর অনুভব করলো ওর পাশে বোধ হয় মা বসে আছে। মা ওর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে শাসনের সুরে বলছে, এইবার বিছানায় পড়ে শত আ উ করলেও তোমার জ্বর সারাতে আসবো না। আমাকে তোমরা পেয়েছো কি কাজের বেটি? সারাদিন তোমাদের সেবা যত্ন করতে করতে এক পা কবরে ঢুকিয়ে ফেলবো, তাও তোমাদের কলজে ঠান্ডা হবে না? তা হবে না। আজকে তোর বাপ আসুক, জ্বরের ঔষধ আনলে জানলা দিয়ে ফিক্কা মেরে দেব। স্কুল থেকে আসার সময় যেই ফুর্তিটা করে ভিজে ভিজে আসছো না,
আজকে মজাটা বুঝবি না? তবু ওর মা শিওরের কাছে বসে মাথায় হাত বুলাতে থাকে যতক্ষণ পর্যন্ত শরীরের তাপমাত্রাটা পারদ স্কেলে না কমে। ততক্ষণ পর্যন্ত নির্ঘুম চোখ দুটো নিয়েই বসে থাকে মা। মাঝরাতে যখন কাঁপুনি দিয়ে তাপমাত্রা বাড়ে তখন ফিয়া দাঁত কটমট করতে করতে ঘুমের ঘোরে মাকে বলে, শীত করছে মা, কাঁথা দাও। আজও সেই একই কথাই পুনরাবৃত্তি করে। অমন ঘোরগ্রস্ত অবস্থায় ভেতর ওর বলে উঠল ফিহা। আমার শীত করছে মা, কাঁথা দাও। অবস্থা দেখে চমকে ওঠার জায়গায় ভ্রু দুটো কুঁচকে রইল মানুষটা। সিটের একেবারে কোণার দিকে ছোট্ট একটা পুটলি হয়ে এদিক বরাবর পিঠ দিয়ে বসে আছে ও। আস্তে করে এক ধাপ এগিয়ে যেতেই ওর কানের কাছে মৃদু স্বরে ডাকলো, নাবিলা। ফিয়া ঘুম ঘুম স্বরে জ্বরের ঘোরে বলল, খাতা নেই? এমন নই ব্যক্তি উত্তর শুনে আবারও ঘোরে জগতে ডুবে যায় ফিহা। যখন বাসায় মোটা লেপটা বাদে সবগুলো পাতলা কাঁথাই ওর গায়ে দেওয়া হয়ে যায় তখন ওর মা নিরুপায় হয়ে ডেকে আনে বাবাকে। বাবা সারাদিন বেগার খাটুনি খেটে এলো মাঝরাতে সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে ফিহার পায়ে তেল মালিশ করতে লেগে যায়। চুলা থেকে গরম করে আনা সর্ষের তেলে মেয়ের নরম পায়ে তালু দুটো বাবা পরম স্নেহে যত্ন করে মালিশ করে দেন, যেন মেয়ের বরফের মতো ভয়ঙ্কর ঠান্ডা পা দুটো গরম হয়ে থাকে, সে সুস্থ হয়ে উঠুক। মা ব্যবসা গন্ধযুক্ত লেপটা অসুস্থ মেয়ের গায়ে চাপাতে সাহস করে না। ছোটবেলায় যেভাবে বুকে জড়িয়ে মায়ের ওম ওম গন্ধে সন্তানকে আগলে নিয়েছে তেমনিভাবে জরাক্রান্ত মেয়েকে বুকে জড়িয়ে মাও ঘুমিয়ে পড়ে এক সময়। জেগে থাকেন শুধু বাবা, বাবা ঘুমান না। মা মেয়েকে এ ঘরে রেখে বড় মেয়েকে দেখে আসার জন্য চলে যান। ফিয়ার এখনো মনে হচ্ছে তার শরীরে বোধহয় ওম ওম কিছু জড়িয়ে দেওয়া হয়েছে, যা থেকে নিঃশ্বাসের সাথে সাথে অনুভব করছে পুরুষারী দেহের মাতাল মাতাল করা ঘ্রাণটা। ঠান্ডা পায়ের তালুতে অনুভব করছে গরম একজোড়া হাতের যত্ন করে ছুঁয়ে দেওয়া মালিশ। ফিয়া আড়মোড়া ভেঙে নাড়াচাড়া করতে চায়, কিন্তু দেহের ভিতর ঘাপটি মারা জ্বরটা তাকে তাচ্ছিল্য করে বুড়ো আঙ্গুল দেখায়। হঠাৎ সে সময় মনে হলো পিঠের উপর থেকে ওম ওম দেওয়া আরামের কাঁথাটা কেউ সরিয়ে ফেলেছে। ভিজা চুলের জন্য মাথা ব্যথায় চিলিক দিয়ে উঠলে ফিয়া চোখ খিচড়ানো পীড়ায় মৃদুস্বরে বলল, মা, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, ফিমা আপু কাঁথা নিয়ে গেছে। মেয়ের প্রলাপ শুনে মা চোখ মেলে তাকালে মুখটা কঠিন করে নাক ফুলায়। দুটো চোখ রাঙানিতে বড় মেয়ে ফিমার উদ্দেশ্যে ঝাঁজ মাখিয়ে বলে, তুই ওর গা থেকে কোন সাহসে কাঁথা সরাতে গেলি? এক্ষুনি আমার হাতে দে বলছি। আমার সাথে নাফরমানি করলে একদম ভালো হবে না ফিমা, কাঁথা ফেরত দে। মাঝরাতে বাথরুমের জন্য উঠতে গিয়ে মাকে প্রায় ছোট বোনের কাছে আবিষ্কার করে ফিমা। তার ছোট বোন যে স্কুল থেকে আসার সময় ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে ভিজে অসুখ করে এনেছে, এটা তো বোকা গাধা নিষ্ঠুর মা বুঝেই না। মায়ের প্রতি রাগ দেখিয়ে অশ্রুভরা চোখ নিয়ে ওখানেই কাঁথা ফেলে ছুটে যায় ফিমা। এরপর সকাল থেকে মায়ের শুরু হয় বড় মেয়ের রাগ ভাঙানো যুদ্ধ। আর জ্বরের ঘরে শৈশবের এমন আবোল তাবোল স্মৃতিগুলো মনে পড়ছে কেন তার? কেন মনে হচ্ছে জ্বরের মতো এই অসুখটা মৃত্যুর মতো স্বাদ পাইয়ে দিচ্ছে তাকে? আবারও আড়মোড়া ভেঙে আগুনের মতো গরম শরীরটা নাড়াচাড়ার চেষ্টা করলো ফিহা, কিন্তু কেন যেন মনে হলো একটা নরম স্পর্শ ওর কান ছুঁয়ে গেছে। আচ্ছা, এটা কেন ওর মনে হলো? দুটো নরম ঠোঁটের স্পর্শই ওর কান ছুঁয়ে বলে গেছে, যেন ফিসফিস স্বরে কেউ বলছে, শেষবারের মতো সরি, আর হবে না। কানের কাছে অমন শীতল কণ্ঠের ফিসফিস শুনেও নড়তে পারল না ফিহা। তার জ্বরদগ্ধ শরীরটা তাতে সায় দিতে পারল না। হাড়ের গেটে গেটে ব্যথা হয়ে ওঠা দুর্বল লাজুক অসার শরীরটা শীতের ওইটুকু কোণে ছেড়ে দিল অবলীলায়। মাথাটা শুধু জানালার কাছে ঠেকা দিয়ে দুর্বল গলায় ছোট্ট করে বলে, বাবাকে ঘুমোতে বলো মা, আমার জন্য তাকে আর জেগে থাকতে দিও না, কাল অফিস যেতে হবে। আমি ঠিক আছি। ফুস করে দুঠোঁটের ফাঁক দিয়ে অস্ফুট নিঃশ্বাসের গরম বায়ুটুকু বেরিয়ে যেতে পিছন থেকে শক্ত বেড়ির মতো আগলে দুটো
হাত জড়িয়ে ধরল তো ওকে। ওম করা অনুভূতির ভিতর শীতের সকালে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর মতো আদরের তন্দ্রায় তলিয়ে গেল ফিহা। জানালার কাছে কপাল ঠেকানোর জায়গাটুকু আর জানালার কাছে রইল না। কারো রুক্ষ হাতের তালুতে ভর দিয়ে ওভাবে সারাটা রাস্তা সিটের কোণে গুটিসুটি মেরে ঘুমোলো। ভেতরে ভেতরে অপরাধ বোধে বিষিয়ে ওঠা ইস্পাত কঠিত মনটা গাড়ির এসিহীন অন্ধকারে কোথায় যেন হারিয়েছিল সাইদের। কনুইয়ের কাছে স্লিভ গুটানো শক্ত পেশির হাতগুলো কারো জ্বরতপ্ত লম্বা লম্বা নিঃশ্বাসের গতিতে সংকোচন প্রসারণ হচ্ছে। কেন ওর নিজের দায়িত্ববোধের বাইরে অন্য একটি দায়িত্ব তাকে অদ্ভুতভাবে জড়িয়ে নিচ্ছে? তার তো কোনো প্রয়োজন ছিল না এভাবে অন্য কারোর জন্য নিজের অস্থির উচাটন অবস্থা জাহির করার। কি প্রয়োজন এতে? সে তো চাইলে এক্ষুনি নিজের দেরি করে আসার কারণটা সঠিক প্রমাণ করে উল্টা ওকেই বোকার মতো অপেক্ষা করার জন্য দোষী সাব্যস্ত করতে পারত। কিন্তু তা না করে তার নিজের দোষ স্বীকারের মতো চুপ হয়ে রইল। চোখের সামনে প্রিয় শখের গাড়িতে এক ঘা লাগানোর দৃশ্যটা যদি অন্য কেউ করতো, তবে আজ খুন করে মাটিতে পুঁতে রাখার মতো কাজে তার দুবার হাত কাঁপত না। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ডেরেক ফার্নান্দেজ তার পেশাদের শান্ত গলায় বলে উঠল, আপনি বেরিয়ে যাওয়ার পর বড়কর্তা খুব চটানো গলায় সবাইকে অপমান করেছেন। হয়তো তিনি ভেবেছিলেন আজকের মতো এফিসিয়েন্ট একটা দিনে আপনি থাকবেন, কিছু বলবেন ওনার সাথে। যখন দেখলেন আপনি আপনার ডেস্কে নেই, এরপর তিনি আমাকে আর জুবাইর আহসানকে 1.5 ঘন্টা যাবৎ লেকচার শুনিয়ে সব ডিসক্লোজ করেছেন। ঘটনা তেমন ভালো নয়, সামনে আমাদের আরও ভুগতে হবে। ডেরেকের কথায় চিন্তার সূত্র ছিঁড়ে গেলেও চুপচাপ কথাগুলো শুনে গেল সাইদ। ডেরেক একটু থেমে সামনে দাঁড়ানো একটি মৌমিতা বাসকে অতিক্রম করে আবারও বাকি কথাটুকু বলে উঠল, আপনার জন্য টপ নচ ব্র্যান্ডের লিমিটেড এডিশন কফিটা ডেকে রাখার পর খুব সন্দেহ হচ্ছিল। যখন শুনলাম আপনার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তখন আর সন্দেহটা চেপে রাখতে পারলাম না। ওটা আমার হেফাজতে রেখেছি। চট করে কপালের মসৃণ চামড়াটা কুঁচকে গেল শাহিদ উদ্বিগ্ন গলায় শুধালো, ডকের বাড়তি চাবিটা কোথায় রেখেছেন আপনি? এই যে। বলার সঙ্গে সঙ্গে শার্টের বুক পকেট থেকে ছোট্ট চাবিটা বের করে দেখিয়ে দিল ডেরেক। একগাল হাসি দিয়ে নিজের চালাক চতুর বুদ্ধিতে অহং দেখিয়ে বলল, বড়কর্তা এই জন্যই চটেছেন স্যার। আপনার জন্য আসা হাই এফিসিয়েন্ট কফিটা আপনি না দেখেই অন্য কাজের ওছিলায় চলে গেছেন। এটা মানা তার জন্য খুব কষ্টকর ছিল। আর ফাইমিদ স্যার চাইছিলেন আপনার এই জিনিসটা আগেভাগে হাতিয়ে নিয়ে বড়কর্তার সামনে নিজেকে যোগ্য সঠিক প্রমাণ করবে। এখনও এই প্ল্যাটফর্মে পাচাটাগিরি স্বভাবটা বন্ধ হলো না। জিহ্বার ছাল উঠে যাবে, তবু খালকাটা বন্ধ হবে না। পোড় খাওয়া শক্ত কঠিন মুখটা বাপাসের জানালায় স্থির করে আকাশ পাতাল ভাবতে লাগলো সাইদ। তাকে আজ রাতের মধ্যে ঘুম, ক্লান্তি, নাওয়া খাওয়া সব বাদ দিয়ে ঢাকায় ফিরে যেতে হবে, না হলে চাকরি তো হারাবে, সঙ্গে দুটো জরিমানা লেগে আইনি মামলাও ঠুকে যেতে পারে বলে আশঙ্কা। দুহাতের ভেতর শুকনো তোয়ালে দিয়ে মোড়া নরম দেহটা পরম আরামে গা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে। মুখটা জানালার দিকে থাকায় আলো আধারিতে দেখা গেল না। ডান হাত দিয়ে পায়ের তলায় ঠান্ডা ঠান্ডা তালুগুলো ম্যাসাজ করে দিলেও এখনও তো গরম হবার নাম নেই। ছুটিটা আদৌ 4টার দিকে হয়েছিল নাকি আরও আগে, এটা জানা গেলে বুঝতে পারত। রাস্তায় জ্যামের অবস্থা বিরক্তিকর পর্যায়ে না গেলেও রাত হবার দরুন কিছুটা ফাঁকা ফাঁকা হয়ে আসছে গাজীপুরগামী রোডটা। বোধহয় আবহাওয়ার এমন খারাপ অবস্থা দেখে সাহস করে কেউ বাইরে বেরোতে পারেনি। ফিয়া শরীরে আড়মোড়া সহ বহুক্ষণ পর নড়ে চড়ে উঠতে অস্পষ্ট স্বরে কাঁচতে কাঁচতে ওপাশ থেকে এপাশ ঘোরার ফলে ঠিক কোনো জায়গাটায় মুখ লুকিয়ে আবারও চোখ বুজে ফেলেছে। গায়ে জড়িয়ে থাকা শুকনো তোয়ালেগুলো গা থেকে খসে পড়তেই
চট করে সেগুলো ধরে ফেলে আবার ওকে ঢেকে দিল শাহিদ। আর সাদা শার্টের উপর গরম গাল, গরম শ্বাস যেভাবে বুকের চামড়া ভেদ করে খাক করে দিচ্ছে তাতে অনুমান করা সম্ভব গায়ের তাপমাত্রা 1 ডিগ্রিও কমেনি। পেটের কাছে গরম হাত দুটো কিছু খোঁজার মতো হাতড়ে হাতড়ে অবশেষে তামাটে কঠিন ভয়ঙ্কর শক্ত শরীরটা ঘোরের ভিতর জড়িয়ে ধরল। এই প্রথম অনাকাঙ্ক্ষিতভাবে তার বুকের উপর মেয়েলি শ্বাস এবং মেয়েলি হাতের নরম স্পর্শগুলো পিঠে টের পেল। প্রতিটি ধকধক করা হৃদস্পন্দনের তালে নিজের শ্বাসটাও ওর সঙ্গে মেপে মেপে টানছে সাইদ। কোথাও এতটুকু বেশি শ্বাস টানলে যদি এই ভুলে ওর ঘুমটা ভেঙে যায়, যদি মাথাটা সরিয়ে ফেলে আবারও সেই জানালার কাছে মুখ ফেরাতে সরে পড়ে। দু চোখ বন্ধ করে কাঠের পুতুলের মতো শক্ত হয়ে রইল সাইদ, নড়ল না। প্যান্টের লেফট পকেটে বারবার কাঁপতে থাকা জরুরি কলের সেলফোনটাও এই মুহূর্তের জন্য ছেড়ে দিল সে। এখন এই রাত্রিকালীন মুহূর্ত, এই ঝিরিঝিরি বৃষ্টি, চলন্ত গাড়ির ভয়ঙ্কর স্তব্ধতা, একটি নিষ্ঠুর ব্যক্তিত্বের সাথে জড়িয়ে থাকা আর একটি পবিত্র প্রাণের জরাক্রান্ত দেহ, একই তার পাশবিক নির্মম অতিশয় উগ্র গুণাবলীর সাথে খাপ খাবে কোনো দিন? কখনো কি ওর মনের মতো স্বাভাবিক কথা বলা পুরুষ, হাসিতে খুশিতে মন ভুলানো একজন প্রেমিক, কথায় কথায় প্রেমের গ্রন্থি রচনা করা ব্যক্তি, এ কি তার চাচা ছোলা ব্যক্তিত্বের পক্ষে সম্ভব? নিঃশব্দে একটা শ্বাস ছেড়ে এক মুখ প্রশ্ন করলো নিজেকে। আমার সফিস্টিকেটেড কথাবার্তা যেখানে আমার ফাদার মাদার বুঝে না, সেখানে অন্য একটা ব্যক্তির কাছে আশা করা ঠিক? ইন পয়েন্ট অফ ফ্যাক্ট আমার কথাবার্তা একটা মেয়ের কাছে ইন্টারেস্টিং লাগতো হেলদি একটা পর্যায়ে সেটা একঘেয়ের হতে বাধ্য। আই কান্ট রিলেট মাই সেলফ টু এনিবডি। যার কাছে আমার কথাবার্তা স্বাভাবিক নয় তার কাছ থেকে আশা করা সবটাই ভুল। রাতের বৃষ্টি ভেজা সড়ক দিয়ে গাজীপুর চৌরাস্তার শহর পেরিয়ে আরও 1 কিলোমিটার দূর শাহ আলম বাড়ির জায়গাটার কাছে গাড়ি থামল। রাতের অন্ধকারে ছিমছাম ঠান্ডা সবুজে ঘেরা জায়গাটা কেমন ভুতুড়ে স্তব্ধ হয়ে আছে। কোথাও বৈদ্যুতিক ট্রান্সমিটারটা ব্লাস্ট হয়ে এমন ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে কিনা সন্দেহ। তবে শহরের বুকে এরকম একটা গ্রাম্য ছোঁয়ার পরিবেশ দেখে বহুদিন পর মন প্রাণ শান্ত হবার কথা। পকেট থেকে সাবধানে ফোনটা বের করে সুফিয়া খালাকে কল করলো শাহ। পেছনের দরজা দিয়ে বের হন, গায়ে প্রচুর জ্বর, একটু ধরে ধরে সাবধানে নিয়ে যাবে। কানে ছোট্ট বাটন ফোন চেপে ঝাঁঝালো গলায় চটে উঠলেন সুফিয়া। কে আমি ধৈরা ধৈরা লইয়া যামু কে? আল্লাহ তোমারে হাত পা দিচ্ছে না? একটুখানি আগাইয়া ওরে বাইক পৌঁছে দিলে কি এমন কষ্টটা হইব? ধাঁধালো কথা নিচে আসল উদ্দেশ্যটুকু বুঝতে পেরে ফিয়ার দিকে তাকালো শাহিদ। তার নিরুত্তাপ চোখ দুটোতে মেখে আছে অপরাধ আর কোনটা। কানে ফোন চাপা অবস্থায় আবারও নীরস গলায় বলে উঠল সে, ব্যাক করব, আমি এখানে থাকার জন্য আসিনি। আপনি প্লিজ বাইরে একটু সাবধানে ওকে নিয়ে যান। স্বাভাবিকভাবে কথাগুলো বললেও সুফিয়ার মনে হলো কিছু একটা গণ্ডগোল নিশ্চয়ই হয়েছে। এভাবে তাড়াহুড়ো দেখিয়ে যাওয়ার কথা কেন বলবে সে? উল্টো সেই তো ফিয়াকে কোলে করে নিয়ে এসে বিছানায় শুয়ে দিতে পারে। সুফিয়া ফোনটা কেটে দিয়ে একটা টর্চ লাইট ধরিয়ে হাতে চুয়ে পড়া বৃষ্টির ছাটে বেরিয়ে গেলেন। বিয়ের গেট সাজানো ঝাড়বাতির আলোতে সদ্য হেডলাইট নেভানো গাড়িটার উপর লাল নীল সবুজ বাতি ঝিকঝিক খেলা করছে। নিঃশব্দে প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দাঁড়ালে সুফিয়া আর চুপ রইলেন না তখন। তুমি কই যাইতাছো এহেন? ফিয়ার গা থেকে আস্তে আস্তে শুকনো তোয়ালাগুলো সরিয়ে ফেলে ওকে শরীর থেকে আলগা করছিল শাহিদ। ভেজা শ্যাওলার বুনো গন্ধে চারপাশটা মোমো করলেও সুফিয়ার ঝাঁঝ মাখানো কণ্ঠ ফের ভেসে এলো। আমি কিন্তু আপার কাছে সব কইয়া দিমু শাহিদ।
তুমি আমার কাছে বহুত কথা লুকাই না শিক্ষা গেছো। তোমারে বারবার কইরা বুঝাইতেছি এইটা করো ওইটা করো, তুমি আমার কথা কানেই লইতাছো না। কালকা তোমার ছোট ভাইয়ের বিয়া, আর তুমি আহেন নাবিলারে নামাইয়া দিয়া চুপচাপ যাইতাছো গা। এইটা কি তোমার খালার গোষ্ঠী ভালা চোখে দেখবো? হ্যাঁ, কত বুঝো না আমায়। যাদের চোখ দুটো মানুষকে ছোট করতে অন্ধ, তাদের কাছে মৃত্যুর মতো অজুহাতটা মিথ্যা। এরা মৃত্যু ব্যক্তির সামনে বসে বলবে এই লোক তো গুমের নাটক করছে। এই বিপজ্জনক মহিলাগুলো আমার সামনে আসলে কি বাজে অবস্থা হবে বুঝতে পেরেছেন আপনি? আপনি নিশ্চয়ই চাইবেন না দ্বীপের বিয়েতে ওর 16 গোষ্ঠী উদ্ধার করে আমি অপমান করি। আপনি আমাকে তাকাতাকির ব্যাপারে বুদ্ধি না দিয়ে দয়া করে এই সিচুয়েশনটা ঠিক করে দিন। কেটে কুটে খাপ মতো উত্তরটা বসিয়ে দিয়ে কথার জালে ঠান্ডাভাবে ফাঁসিয়ে দিল শাহিদ। বেচারি সুফিয়া ঝাড়ি দিতে এসে নিজে যেন কথার মার পেছে আটকে গেলেন এবং চুপচাপ গাড়ি থেকে নামিয়ে নিলেন ফিয়াকে। সুফিয়ার হাতে কিছু টাকা, ফিয়ার ব্যাগ এবং দুটো ওষুধের পাতা বুঝিয়ে দিয়ে শেষ কথাটুকু বলল শাহিদ। মাথা ধুয়ে শরীর মুছিয়ে এই ক্যাপসুল দুটো খাইয়ে দেবেন। আপনার আপা জ্বরের কারণে জিজ্ঞেস করলে বলবেন আমার বলে এমনটা হয়েছে। ওর গাড়ির দোষ চাপাতে যাবেন না একদমই। অফিসের কাজ শেষ করে কাল বিকেলে বা সন্ধ্যার দিকে আসবো, আর না আসলে বিয়ের দিন বিয়ে খেয়ে চলে যাব। আমার জন্য আশা রেখে বসে থাকবেন না। গেলাম। গাড়ির দরজা বন্ধ করার শেষ সেকেন্ডগুলোতে সুফিয়ার কাঁধে নিষ্পলক চোখে তাকিয়েছিল শাহিদ। হুশির মুখটা একটা বারের জন্য দেখতে চেয়েও দেখতে পারেনি। চুলে ঢেকে রয়েছে চোখ, নাক, ঠোঁট এবং থুতনি। বুক ভরা দমটা ছেড়ে দিয়ে দরজাটা বন্ধ করে চোখের পলকে গাড়িটা বেরিয়ে গেল হুশ করে। যতদূর পর্যন্ত পিছনের লাল বাতি দুটো জল করে জ্বলতে দেখা যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত দেখতে দেখতে ভিতরে ঢুকে গেলেন সুফিয়া। ঠিক 3য় তলা দক্ষিণ দিকে জানালায় আরও একটি নির্ঘুম মানুষ সেই যাওয়াটা চুপ করে দেখছিল। আলকাতরার মতো রাতের অন্ধকারে বহু দূর পর্যন্ত জলজল করে করছিল কালো ক্যালিনা গাড়ি টকটকে লাল বাতিগুলো। দু চোখ ভরে দৃশ্যটুকু দেখতে দেখতে হঠাৎ কে যেন ঘুম ঘুম স্বরে পাশ থেকে ডেকে উঠল। এই ফিমা, ঘুমাবে না তুমি? এখনো জানালা ধরে বসে আছো? ভাঙাচোরা পথ, কিছুটা শহর থেকে দূর, হর্নে ভরা শব্দ থেকে মুক্ত একটা জায়গার নাম শাহ আলমবাড়ি। যদিও জায়গাটা এমন অদ্ভুত নাম শুনলে কিছুটা ভাবনায় পড়তে হয়, তবে গাজীপুর চৌরাস্তা পেরিয়ে এমন সুন্দর একটা নিরালায় পৌঁছাতে চোখের সামনে সব কিছু আরাম আরাম অনুভব হবে। রোকসানা কাদিরের পাকা বাড়িটা শহরের মধ্যে হলেও কিছুটা মফস্বলের দিকে পড়েছে। চারিদিকে ঠান্ডা এবং আবহাওয়া এবং সবসময় সবুজে ঘেরা শব্দহীন পরিবেশ রূপে অনেকের কাছে প্রশংসা পেয়ে এসেছে। 3 তলা বিল্ডিংটা 4 তলা পর্যন্ত ছাদ দিয়ে রাখা এবং প্রতিটা তলা ভাগ করেছে নিয়েছে দ্বীপের বাবা সহ 2 চাচা। আজ সকাল থেকেই 4 তলার ছাদ দেওয়া জায়গাটা হলুদ প্যান্ডেল বসানো হচ্ছে। লোকজনের হৈ হুল্লোড় করা আওয়াজে আস্তে আস্তে 2 চোখ খুলে সামনে তাকালো ফিহা। সকাল 9:30টায় সূর্যিমামা 29 ডিগ্রি তাপমাত্রায় আলো বিকিয়ে নতুন দিনে জানান দিচ্ছে। প্রথম মিনিট বুঝতে পারল না এবং আসলে কোথায় আছে এবং কার বিছানায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। থম মেরে কিছুক্ষণ বসে থাকতেই গতকালের ঘটনা জমকালো নবীনবরণে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামা, 4টার জায়গায় 3:30টায় কলেজ ছুটি হয়ে টানা 6টার কাছাকাছি বৃষ্টিতে বসে থাকা, এরপর ঝামটি দিয়ে কিছু কথা শুনিয়ে গাড়িতে ওঠা পর্যন্ত স্মরণে আছে। এরপর আর কিছু মনে নেই তার। গায়ে জ্বর নেই যদিও, তবে ছেড়ে যাওয়া জ্বরটা ওর শরীর থেকে অনেকখানি শক্তি নিয়ে চলে গেছে। বিছানা থেকে নামতে গিয়ে লক্ষ্য করলো সামনের টেবিলটার উপর ওর মোবাইল ফোনটা চার্জে আছে, কিন্তু সাইড ব্যাগ থেকে চার্জার বের করে কে ওর ফোনটা চার্জে বসিয়ে দিল? মা করেছে এটা। মা কি এখন ছোট খালামণির বাড়িতে এসে পড়েছে? তারপর উঠে গিয়ে দুর্বল পায়ে ফোনটা নিয়ে এসে বিছানায় বসে অন করলো ফিহা। লক খুলে ফোনটা সচল করতে দেরি। এক লহমায় ভো ভো করে উন্মাদের মতো
ফোনটা অসংখ্য নোটিফিকেশনে কাঁপতে লাগলো। ভীষণ আশ্চর্য হয়ে দেখলো প্রতিটা নোটিফিকেশনের উপর মিস কল মিস কল মিস কল উঠে শেষমেশ ফোনটা হ্যাং মেরে গেছে। খেপাটে কুকুরের মতো গোগো সেরে একটু স্বাভাবিক হলে ছোট্ট করে লেখা শব্দগুলো দেখলো, মিসড কল ফ্রম সাইদ। ধরাস করে ওর খাঁচায় বন্দি হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। হাত থেকে ফোনটা ছেড়ে দিল ফিহা। গতকাল দুপুর 3:24 থেকে 5:40 পর্যন্ত 132টা কল দেখে থমথমে মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। এতক্ষণ যে ব্যাপারটা একেবারে খেয়াল করেনি, লক্ষ্য করেনি নিজের গায়ে এটা কি জড়িয়ে আছে তা দেখে ফিহা বিস্ফোরণ চাহনিতে চোখ বড় বড় করে ফেলল। ওর খালামণির কিনে দেওয়া এই মেরুন রঙের শাড়িটা কখন পরল? গতকাল সকালে যখন ভুতুরে কাণ্ডের মতো এটা আলমারি থেকে উধাও হয়ে গেল, তখন তো তন্ন তন্ন করে খুঁজেও পায়নি এটা। তার মানে গাড়ির ব্যাক সিটে যে শাড়িটা ও পরেছিল এটা ছিল ওর খালামণির শাড়ি। এই শাড়িটা তবে ওই লোকের গাড়ির ভিতরে লুকানো ছিল এবং উদ্দেশ্য ছিল ফিয়া এটা পরতে না পারো। কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। নাবিলা, উইঠা গেছো তাহলে? আহো, হাত মুখ ধুইয়া সবার লগে দেখা করো। তোমার মা একটু আগে জার্নি কইরা পৌঁছাইলো, এহেন তোমারে খুঁজতাছে কিন্তু। আহো। পেছন থেকে পৌঢা সুপিয়ার কণ্ঠস্বর শুনে সংবিত ফিরে পায় ফিহা। হতভম্ব ভাবটা মুখ থেকে মুছে নিয়ে আলগোছে বলল, জি, মাকে বলুন আমি হাত মুখ ধুয়ে 10 মিনিটের ভেতরে আসছি, আপনি যান। আচ্ছা, দেরি করো না তুমি, তাড়াতাড়ি আহো কিন্তু। এসে কথা বলা সুফিয়া যদি একবার দেখতে পেতেন ফিয়ার মুখটা কি পরিমাণে স্তব্ধ হয়ে আছে, তবে তিনি অনুমান করতে পারতেন ভুলটা আসলে কোথায় হয়েছে। রাতে শাড়িটা যদি বুদ্ধি করে পাল্টে দিতেন তিনি, তবে এই সূক্ষ্ম চালাকিটা ধরতে পারতো না কেউই। কাপড়ের ব্যাগটা খুলে যখন ফিয়া জামা কাপড় বের করছিল, ঠিক সেই সময় দরজা দিয়ে ঢুকলো আরেকজন ব্যক্তি। তার ক্ষিপ্র পায়ের শব্দ শুনতে পেয়ে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায় ফিয়া। বড় বোনের অমন পাষাণ মূর্তি দেখে প্রশ্ন করার আগেই পায়ে পায়ে এগিয়ে এলো সাবিলা হক ফিমা। মুখ ভর্তি রাগটা দমন করে গনগনে ক্ষোভে ফুল ফুটিয়ে বলল, রাত 12টার পর নিলজ্জের মতো কিভাবে বাড়িতে আসছিস? ভেতরে লজ্জা করে নাই? আমাকে জোর গলায় বলছিস ছেলে বন্ধু নিয়ে ঘোরাঘুরি না করতে, আর নিজের বেলায় ঠিকই 16 আনাটা বুঝে চলিস। কেলেঙ্কারি একটা না ঘটালে তোর কলিজা ঠান্ডা হবে না, মাকে আমি বলবো। গুনে গুনে ওর থেকে বছরের বড় যদি ফিমা না হতো, তবে ওর মুখের ওপর চটস করে এক চর বসাতো ফিহা। রাগে ওর দুর্বল শরীরটা ঝিমঝিম করে কাঁপলেও হঠাৎ ফিয়ার আত্মাটা যেন ছটপটিয়ে হলো। ফিমার পিছনে থাকা ব্যক্তিকে দেখে জমে গেল ফিয়ার মুখ, দৃষ্টি হয়ে গেল স্থির, নির্বাক, ভয়ঙ্করভাবে স্তব্ধ।